স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছি সামিয়া জানাম। এবার জানাবো খবরের বিস্তারিত। টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ফজরের নামাজের পর থেকে বয়ান করছেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। এর আগে বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর ভারতের মাওলানা ইব্রাহিম দেওলারের আম বয়ানের মাধ্যমে শুরু হয় ৫৮তম বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। অংশ নিচ্ছেন ঢাকার একাংশ সহ ৪১ জেলার মুসল্লিরা। এসেছেন ৭২টি দেশের ২,০০০-এরও বেশি বিদেশি মুসল্লিও। মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় ময়দানে জেলাভিত্তিক অবস্থান নিয়ে বয়ানে মগ্ন মুসল্লিরা। সকাল ১০টায় বিভিন্ন খিত্তায় তালিমের আমল হবে। জুমার নামাজ পড়াবেন মাওলানা জুবায়ের। মুসল্লিদের নিরাপত্তায় কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। ২ ধাপে ৫ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে জুবায়েরপন্থীদের আয়োজন। ২রা ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম ধাপ। তাবলিগ জামাতের ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আরও তথ্য নিয়ে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, ফজরের নামাজের পর থেকেই তো বয়ান করছেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। আল্লাহর নৈকট্য লাভের আশায় সবাই ইবাদত বন্দিগিতে মশগুল আছেন। এই মুহূর্তে কি আনুষ্ঠানিকতা চলছে জানাবেন? দেখুন সামিয়া, যে পূর্ব সংবাদে জানিয়েছিলাম আমবয়ান কিন্তু চলছে। ফজরের যিনি পাকিস্তানি শীর্ষ মুরব্বী যিনি আছেন জিয়াউল হক, তার উর্দুতে যে বয়ান হচ্ছে তারই বাংলা তর্জমা এখন চলছে। সেটা কিন্তু হেদায়েতি বা দিনের আমলের উপরও জোর দিচ্ছেন এই যে বয়ানটি হচ্ছে সে বয়ানে। তো সেক্ষেত্রে বাংলায় যেটি আছে, আজকে বিশেষ কিছু প্রোগ্রাম আছে। এটা হচ্ছে শিক্ষকদের বয়ান আছে সকাল 10টায়। বয়ানের মিম্বার বয়ান করবেন মাওলানা ফারাহিম সাহেব, তিনি ভারতের, এমনকি ছাত্রদের সাথে নামাজের মিম্বারে বয়ান করবেন প্রফেসর আব্দুল মান্নান, তিনি আলিগড় থেকে এসেছেন। এমনকি আরেকটি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ মাঝে টিনশেড মসজিদে বয়ান করবেন মাওলানা আকবর শরীফ, তিনি ভারতের। এছাড়া জুমার নামাজ পড়াবেন মাওলানা জুবায়ের। সেক্ষেত্রে বাদ জুমা বয়ান করবেন জর্ডান এর শেখ উমর খতিব, তিনি আছেন। এছাড়া বাদ আসর বয়ান করবেন মাওলানা জুবাইর, এবং কি বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা আহমেদ লট। তো সেক্ষেত্রে আজকের যে দিনের যে কার্যক্রম, সেই কার্যক্রমে মোট কথা বলা যায় যে বয়ানের মাধ্যমে দিনের আমল, দিনের আস্থা কতটা সহজ হয় সেই বিষয়গুলো কিন্তু আজকে আলোচনা হবে। এবং কি পরবর্তীতে যখন বয়ান করবেন মুরব্বীরা, সেই বয়ানের মাধ্যমে বয়ানের পরবর্তীতে সেটার উপরে একটি আবার তর্জমা বা আমল নিয়ে কথা বলবেন খিত্তায়। তো সেই বিষয়গুলো আমরা এখন যেটা হচ্ছে সেটাই হচ্ছে। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ধর্মপ্রাণ মুসলমানরা তারা কিন্তু এসেছেন, পুরো জায়গাটা কিন্তু তুরাগ নদীর তীরে কিন্তু ভরে গেছে। এবং যেহেতু আজকে জুমাবার, সেক্ষেত্রে জুমা নামাজের আদায় করার জন্য শুধুমাত্র যে তারা এই 3 দিনের তবলিগে এসেছেন তাদের জন্য না, তারা আশেপাশে, ঢাকার আশেপাশে সাধারণ যারা মুসলমান আছেন বা মুসলিম আছেন তারা কিন্তু অংশ নেবেন এই জুমা নামাজে। তো সেক্ষেত্রে সড়কগুলোতে কিন্তু মুসলিমদের বা যারা ধর্মপ্রাণ মুসলমান আছেন তারা কিন্তু নামাজে অংশ নিয়ে সেটা কিন্তু ভরে যাবে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আইন শৃঙ্খলা বাহিনী যেহেতু আজকে শুক্রবার, সেক্ষেত্রে মুসলমানদের সংখ্যা বা মুসলিমদের সংখ্যা বেড়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে যাতে করে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। তো এই ছিল আসলে এখান থেকে সব শেষ স্থানে। আরিফ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সুনামগঞ্জে বিরোধের জেরে প্রায় ৬ বিঘা বোরো ধানের জমি নষ্ট করেছে দুর্বৃত্তরা। রাতের আঁধারে তাহিরপুরের দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বড় কান্দা নামক ফসলি মাঠের ৬ জন কৃষকের জমিতে এই ঘটনা ঘটে। নিয়ে গেছে শ্যালো মেশিনও। এতে জমি শুকিয়ে গেছে। ভুক্তভোগীদের অভিযোগ, পাশের গ্রামের কয়েকজন এমন ঘটনা ঘটিয়েছে। দুর্লভপুর, শরীফপুর ও পাড়াবেকই মাহমুদপুর গ্রামের মানুষের মধ্যে এই ফসলি জমি নিয়ে বিরোধ চলছিল। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। যে অভিযোগ ঘটনার বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি, অভিযোগ পেয়ে আমরা নিয়মিত মামলা রুজু করেছি। মামলা তদন্ত হচ্ছে, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা হচ্ছে। সিলেটের তামাবিল স্থলবন্দরে শ্রমিক নিয়োগ না দিয়েই ১০,৮৭,০০,০০০ টাকা হাতিয়ে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান হোসনে আরা এন্টারপ্রাইজ। শুধু তাই নয়, প্রতিদিন গড়ে ৪০০ ট্রাক পাথর আমদানিতে শুল্ক ফাঁকি দিচ্ছে
15 লাখের বেশি। স্থলবন্দরে অনুসন্ধান চালিয়ে এসব অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। তবে স্থলবন্দর কর্তৃপক্ষ বলছে তাদের কাছে এ নিয়ে কোনো অভিযোগ আসেনি। সিলেটের তামাবিল স্থলবন্দরে বৃহস্পতিবার দিনভর অনুসন্ধান চালায় দুদকের একটি দল। অনুসন্ধানে লেবার হ্যান্ডেলিংয়ে বড় ধরনের কারচুপির সত্যতা মেলে। নথিপত্র যাচাই বাছাই শেষে দুদক জানায় 2023-24 অর্থ বছরেই লেবার হ্যান্ডেলিং বিল বাবদ ঠিকাদারি প্রতিষ্ঠান হাতিয়ে নিয়েছে 10 কোটিরও বেশি টাকা। এছাড়া পণ্য পরিমাপ যন্ত্রে খুঁটিনাটি পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ করার সময়ও ধরা পড়ে ব্যাপক অনিয়ম। দুদক কর্মকর্তারা জানান, এলসির হিসাবের চেয়ে ট্রাক প্রতি দ্বিগুণেরও বেশি পাথর আমদানি করা হচ্ছে। এতে দিনে 15 লাখ টাকারও বেশি শুল্ক হারাচ্ছে সরকার। 2800 টাকা শুল্ক প্রদান করে তারা অতিরিক্ত আনতেছে 6 টন, সেইখানে শুল্ক বাকি হচ্ছে 3360 টাকা। এটা প্রতিদিন 400 থেকে 450 ট্রাক আসে। সেই হিসাবে দেখা গেল যে শুল্ক ফাঁকি হয় প্রতিদিন 15,12,000 টাকা। যদিও স্থলবন্দর কর্তৃপক্ষ বলছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিষয়ে আমদানিকারকদের কাছ থেকে অভিযোগ পায়নি তারা। আমরা যে ওয়েট পাই ওইটা আমরা লিখে দিই। আমদানিকারকরা ওইভাবে লিখিতভাবে কোনো কিছু ভুলে নাই যে না তাদেরকে লেবার দিচ্ছে না, তাই আমরা সুপারিশ করি হেড অফিসে যে আপনারা বিল আমাদের যে হিসাব অনুযায়ী যে মেট্রিক টন আছে এটা বিল ঠিক আছে। এসব বিষয়ে আরও যাচাই বাছাই ও চূড়ান্ত তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দুদক। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। গোপালগঞ্জে শুরু হয়েছে পরিবেশ বান্ধব ও মাটিতে পচনশীল পলিথিন বা বায়োডিগ্রেডেবল পলিমার উৎপাদন। পরিবেশ বান্ধব এই পচনশীল শপিং ব্যাগ ব্যবহারের আহ্বান জানিয়েছে জেলার জে.কে পলিমার ইন্ডাস্ট্রিজ কর্তৃপক্ষ। গোপালগঞ্জের সদর উপজেলার তারগ্রামে অবস্থিত জে.কে পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড অর্ধশতাধিক বিভিন্ন পণ্য উৎপাদন করে থাকে। এর পাশাপাশি 21শে নভেম্বর আনুষ্ঠানিকভাবে মাটিতে পচনশীল পলিথিন ব্যাগ উৎপাদনের উদ্বোধন করে প্রতিষ্ঠানটি। বিদেশ থেকে আমদানি করা 3 স্তরের মেশিনে প্রতিদিন 1 মেট্রিক টন ওজনের প্রায় 2 লাখ পিস শপিং ব্যাগ উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রতিষ্ঠানটির। পচনশীল এই শপিং ব্যাগ ব্যবহার করে দেশকে পরিবেশ বান্ধব করার আহ্বান জানান কারখানার কর্মকর্তা কর্মচারীরা। 3 মাসের ভিতরে পৌঁছে যাবে, এটা আমরা ইনশাল্লাহ 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো। এটা পরিবেশের ভারসাম্য ঠিক থাকবে এবং আমাদের সবারই এই ব্যাগ বর্তমান সিচুয়েশনে এই ব্যাগ ব্যবহার করা উচিত। এটা ভুট্টার নির্যাস থেকে উৎপাদন হয় এবং এটা 90 দিনের ভিতর পচে মাটির সঙ্গে মিশে যাবে। সবাই সচেতন হয়ে আমাদের বায়োডিগ্রেডেবল পলিথিনটা সবাই ব্যবহার করবে, সেদিকে আমরা আশা রাখতেছি। নিষিদ্ধ পলিথিন পরিহার করে পরিবেশ বান্ধব সমাজ গড়তে সকল শ্রেণী পেশার মানুষদের প্রতি আহ্বান জানায় কর্তৃপক্ষ। পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি আপনার জমির উর্বরতাও বাড়াবে। পরিবেশ বান্ধব ব্যাগ ব্যবহার করলে আমাদের স্বাস্থ্যের ঝুঁকি কমবে। সমাজের সর্বস্তরের লোকদের প্রতি আহ্বান যাতে পরিবেশ বান্ধব ব্যাগ ব্যবহার করে পরিবেশকে আমরা ভারসাম্য রক্ষায় সহযোগিতা করি। দেশের শিল্প মালিকরা পরিবেশ বান্ধব পচনশীল পলিথিন উৎপাদন করে পরিবেশ সুরক্ষায় এগিয়ে আসবেন এমন প্রত্যাশা সকলের। ডিবিসি নিউজ ডেস্ক। ভালোবাসা দিবস, বসন্ত উৎসব ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে। এসব উৎসবে ফুলের চাহিদা সবচেয়ে বেশি, তাই শেষ সময়ের পরিচর্যায় ব্যস্ত যশোরের গদখালির ফুল চাষিরা। মাঠে মাঠে চাষ হয়েছে নানা রঙের জাতের দেশি বিদেশি ফুল। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে ফুল বিক্রি করে এবার বেশি লাভের আশা চাষিদের। গোলাপ, গাঁদা ও জারবেরা সহ নানা জাতের ফুলের সমাহার যশোরের গদখালিতে। শেষ সময়ের পরিচর্যায় ব্যস্ত চাষি, আর কয়েকদিনেই এই মাঠগুলো ভরে উঠবে রঙিন ফুলে। গেল ইংরেজি নববর্ষ ও বিজয় দিবসে গদখালি থেকে 2 কোটি টাকার বেশি ফুল বিক্রি হয়েছে। এবার ভালোবাসা দিবস, বসন্ত উৎসব ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফুলের চাহিদা আরও বাড়বে। আমরা যারা ফুল চাষি তারা সামনে 3টে উৎসবকে বরণ করার জন্য আমাদের প্রাথমিকভাবে আমরা ফুলের পরিচর্যা শুরু করেছি। 14 ফেব্রুয়ারি একটা আছে, বসন্তের উৎসবের একটা আছে, এই জন্য প্রস্তুতি নিচ্ছি। 3টে দিবসে যদি ফুল ভালো বেচা কিনা হয়, দাম ভালো পাই, তাহলে আমরা লাভবান।
চাষিরা আশা করছেন আশানুরূপ ফুল ফুটবে এবার। ন্যায্য দাম পেলে ভালো লাভও পাবেন তারা। যে প্রতি পিস গোলাপ এখন 3 থেকে 4 টাকা পিস যাচ্ছে, এখন আমাদের একটু লাভজনক কম। গোলাপ এতদিন বিক্রি হয়েছে 2 টাকা 3 টাকা, আজকে বিক্রি হয়েছে 4-5 টাকা। মানে কেউ শীত যত পড়বে তো দাম একটা মালের। ফুল ব্যবসায়ীরা বলছেন সবকিছু ঠিকঠাক থাকলে এবার গদখালি থেকে কয়েক কোটি টাকার ফুল বিক্রি হবে। বসন্ত ভালোবাসা এবং 21শে ফেব্রুয়ারি এই উপলক্ষ করে আমাদের এই অঞ্চলের কৃষকরা মোটামুটি আগামী অনুষ্ঠানকে ঘিরে যাতে বেশি মূল্যে ফুল বিক্রি করতে পারে সেভাবে প্রস্তুত হয়েছে। ফুলের সঠিক পরিচর্যায় সহযোগিতার আশ্বাস স্থানীয় কৃষি বিভাগের। আমরা কৃষি সম্প্রসারণ বিভাগ কৃষকদেরকে এই ফুলটা ফোটা যাতে একটু বিলম্ব হয় সেই টেকনিক কাটানোর জন্য ফুলগুলোতে আমরা কলি অবস্থায় ক্যাপ পরানোর পরামর্শ দিচ্ছি। যশোরের গদখালিতে বাণিজ্যিকভাবে দেশি বিদেশি 11 জাতের ফুল চাষ হচ্ছে, আর এই কাজে জড়িত লাখের বেশি মানুষ। ডিভিসি নিউজ ডেস্ক। জমে উঠেছে চুয়াডাঙ্গায় ঐতিহ্যবাহী সরোজগঞ্জ খেজুর গুড়ের হাট। ভোরের আলো ফোটার আগে হাটে গুড় নিয়ে আসেন গাছিরা। সমাদর থাকায় দূর দূরান্ত থেকে আসছেন ক্রেতা ও পাইকাররা। গুড় সংগ্রহ করে পাঠাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তে। চুয়াডাঙ্গার গুড় স্বাদে অতুলনীয়, তবে রয়েছে ভেজালের শঙ্কাও। গুড়ের মান ধরে রাখতে কাজ করছে স্থানীয় প্রশাসন। সারি সারি গুড়ের ভার, এ যেন গুড়েরই রাজ্য। আর এই চিত্র চুয়াডাঙ্গার 100 বছরের পুরনো সরোজগঞ্জ গুড়ের হাটের। খেজুরের রস থেকে তৈরি ঝোলা ও পাটালি গুড়ের জন্য বিখ্যাত চুয়াডাঙ্গা। স্বাদে অতুলনীয় হওয়ায় এই গুড়ের চাহিদা দেশ জুড়ে। সপ্তাহের সোম ও শুক্রবার বসে সরোজগঞ্জ হাট। আর খেজুরের গুড় কিনতে সারা দেশ থেকে আসেন ক্রেতারা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে বেচাকেনা। প্রতি সপ্তাহে হাটে বিক্রি হয় 20 থেকে 30 লাখ টাকার গুড়। গতবার ছিল 2200 2500, এবারটা একটু কম হচ্ছে, এই 1800 2000। গতবারের থেকে মান এই হাটের গুড় এখন মান একটু ভালো হয়েছে, গুড়ের দাম একটু কম হয়েছে। তবে ভেজাল মিশ্রণে খ্যাতি হারাতে পারে চুয়াডাঙ্গার গুড়। এ লক্ষ্যে গাছি ও ব্যবসায়ীদের সচেতনে কাজ করছে কৃষি বিপণন অধিদপ্তর। যদি চিনি না দেওয়া হয়, 1 নম্বর গুড় আনলে ব্যাপারী কিনবে না, তাকাবে না, ওই গুড় হয়ে যাবেন লাল। চিনি বাদে গুড়, অরিজিনাল গুড় একটু আটা হয়, আর এই চিনি দিলে একটু আটা কম হয়। আমরা নিয়মিতভাবে মনিটরিং করছি যে চিনি না মিশিয়ে চুয়াডাঙ্গার ঐতিহ্য যে সুস্বাদু যে গুড়, সেই গুড়টার যাতে চুয়াডাঙ্গাবাসী সারা বাংলাদেশের লোকজন জানে যে একটা সুস্বাদু গুড় চিনি না মিশালেও খুবই ভালো, সেটা খাওয়া যায়। তবে গুড়ের চাহিদা থাকলেও দিন দিন কমেছে খেজুর গাছের সংখ্যা। এ অবস্থায় সবাইকে সচেতন হওয়ার পরামর্শ কৃষি বিভাগের। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।